আপনারা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নাম জানেন, যে মানুষটি যুক্তরাষ্ট্রে গবেষণা এবং পিএইচডি শেষ করে সেখানকার আকর্ষণীয় বেতনের গবেষণার চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের ছাত্রদের পড়াবেন বলে, বাংলাদেশে বসবাস করবেন বলে। লিখেছেন অনন্য সব বই, যেখানে মুক্তিযুদ্ধ, বাঙালিত্ব, বিজ্ঞান মনস্কতা এবং ধর্মনিরপেক্ষতার ভিন্নতর মাত্রা রয়েছে, যা আসলে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জুলাই সন্ত্রাসী এবং তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে হজম করা কঠিন। ফলে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তে। আপনারাও কি সরকার, জামায়াত শিবির, জুলাই গুন্ডা তাদের মতো মনে করেন যে অধ্যাপক জাফর ইকবাল মানুষ হত্যা করেছেন কিংবা হত্যায় প্ররোচনা দিয়েছেন? নিজেদের রাজাকার হিসাবে উচ্চস্বরে স্লোগানের মাধ্যমে ঘোষণা দেওয়াটা অন্যায় নয়। অন্যায় শুধু জাফর ইকবালের, যিনি মনে করেন এই রাজাকারের ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে মর্যাদাহীন করা হয়েছে। সেই মত প্রকাশের জন্যই এখন তাকে মানবতা বিরোধী অপরাধের আসামি বানানোর আয়োজন চলছে। এত বাড়াবাড়ি যে কোনো মতেই ভালো নয়, সেটা যে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না, তা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। তবে দেখা যাক সরকার আর কতটা নিচে নামতে পারে। প্রথমেই ঘটনাটি বুঝুন। 2024 সালের 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জাফর ইকবাল সেই স্লোগানে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দেওয়ার পর তার কোটা নিয়ে লেখাটি শেষ করার আর প্রয়োজন নেই। তিনি আরও লিখেছিলেন, কোনো ছাত্রছাত্রী সত্যি নিজেকে রাজাকার দাবি করতে পারে, সেটি তার বিশ্বাস হচ্ছিল না। তার ভাষা কঠোর ছিল, আবেগপ্রবণ ছিল, এমনকি অনেকে সেটিকে অন্যায্যও বলতে পারেন। কিন্তু কঠোর মন্তব্য আর মানবতা বিরোধী অপরাধ কি একই জিনিস? কেউ তার বক্তব্যের বিরোধিতা করতে পারেন, তাকে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে আন্দোলনকারীরা নিজেদের সত্যিকার অর্থে রাজাকার বলেনি, তারা তৎকালীন একটি রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে ব্যঙ্গাত্মক স্লোগান দিয়েছিল। এটাই স্বাভাবিক বিতর্ক। কিন্তু একটি অসমাপ্ত নিবন্ধ এবং কয়েকটি ক্ষুব্ধ বাক্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হামলা, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জুড়ে দেওয়ার আগে রাষ্ট্রকে দেখতে হবে যে তিনি কাকে ফোন করেছিলেন, কাকে নির্দেশ দিয়েছিলেন, কোথায় বৈঠক হয়েছিল, কোন হামলার পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন, তার কথায় ঠিক কোন ব্যক্তি কোন অপরাধ সংগঠিত করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় গণহত্যা হয়েছিল, কাকে কাকে মেরে ফেলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও গুপ্ত শিবির কি মারা গেছে কিনা। এসব তো অনেক প্রশ্ন আসে, কিন্তু উত্তর দেবে কে বলেন? কার কাছে প্রশ্ন করবেন? দেয়ালের কাছে প্রশ্ন করে তো উত্তর পাবেন না। সরকার দেয়াল হয়ে গেছে এখন। এসবের একটি প্রশ্নের উত্তরও জনসমক্ষে না এনে শুধু একটি পরিচিত নাম তদন্ত প্রতিবেদনে ঢুকিয়ে দেওয়া, এটা কি বিচার? জাফর ইকবালের নাম যেহেতু জনপ্রিয়, জাফর ইকবাল একজন জনপ্রিয় লেখক শুধু নন, তিনি শিশুদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন। তিনি শিশুদের মনের ভেতর বাঙালিত্ব ঢুকান, মুক্তিযুদ্ধকে ঢুকান, বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেন। ফলে তার বিরুদ্ধে তো এই শত্রুতার দরকারই আছে, তাই তো? এবং এই যে তাকে তদন্ত প্রতিবেদনে ঢুকিয়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এটি প্রথমে জাফর ইকবালকে অপরাধী হিসেবে প্রচার করবে, তারপর তার অপরাধ খোঁজার বিপজ্জনক প্রক্রিয়া চলবে। আইনের ভাষায় অভিযোগের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কার্যকর সংযোগ থাকতে হয়। মানবতা বিরোধী অপরাধ আরও গুরুতর। এটি কোনো ক্ষুব্ধ ফেসবুক পোস্ট, অজনপ্রিয় রাজনৈতিক মতামত কিংবা আন্দোলনকে সমর্থন না করার নাম নয়। এর জন্য ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণ, অপরাধ সম্পর্কে জ্ঞান এবং সেই অপরাধে বাস্তব অংশগ্রহণ বা দায় প্রমাণ করতে হবে। কিন্তু তার আগেই জাফর ইকবাল অপরাধী সেটা প্রমাণ করে ফেলেছে সরকার এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে মূল প্রশ্নটি তোলা দরকার তো, তাই না? যে জাফর ইকবালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটি আসলে কি? অভিযোগটি কোথায়? সংবাদে যতটুকু পেলাম তাতে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার উপাচার্য ডক্টর মাসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রলীগ নেতা এবং অন্যান্যদের সঙ্গে ডক্টর জাফর ইকবালের নামও রাখা হয়েছে। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ছিলেন না, ছাত্রলীগের নেতা ছিলেন না, শিক্ষকও ছিলেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ছিলেন না, সরকারের মন্ত্রী তো ছিলেনই না।
তার একটি লেখাকে যদি উস্কানি বলা হয় তবে রাষ্ট্রকে উস্কানির আইনি উপাদান এবং সহিংসতার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক প্রমাণ করতে হবে। শুধু রাজাকার শব্দে তার ক্ষোভ ছিল বলে তাকে সহিংসতার নেপথ্য অপরাধী বানানো যাবে কি? যাবে না। এখানেই রাজনৈতিক প্রতিহিংসার গন্ধটা অত্যন্ত প্রকট। জাফর ইকবালের বাবা 1971 সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহীদ মুক্তিযোদ্ধা। তার সাহিত্য জীবনের বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, বিজ্ঞান চর্চা এবং নতুন প্রজন্মকে পাকিস্তানি সাম্প্রদায়িক রাষ্ট্রদর্শনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা। তিনি জামায়াত শিবির, যুদ্ধাপরাধী এবং ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বরাবর বা সবসময় লিখেছেন। 2018 সালে তার উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী। সেই মামলার রায়ে আদালত বলেছিল যে গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে তার অবস্থান সর্বজনবিদিত এবং ভিন্ন মতের কারণে তার উপর হামলা ছিল ধর্মীয় সন্ত্রাস। আজ পরিস্থিতি বদলে গেছে। আজ পরিস্থিতি এমন যে যে মানুষটিকে একদিন ধর্মীয় সন্ত্রাসীরা হত্যা করতে চেয়েছিল তাকেই এখন যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের রাজনৈতিক পুনর্বাসনের পর প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছে। ইতিহাসের কি নির্মম পরিহাস! নাকি এটি পরিহাস নয়, পরিকল্পিত প্রতিশোধ? যাদের বিরুদ্ধে তিনি সারা জীবন লিখেছেন, রাষ্ট্র ক্ষমতার পরিবেশ বদলে যাওয়ার পর তাদের রাজনৈতিক ভাষাই কি এখন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের ভাষা হয়ে উঠেছে? আপনি দেখুন, প্রসিকিউশন যখন কথা বলে মনে হয় যে সব প্রমাণাদি নিয়ে, সবকিছু নিয়ে তারা আসলে রেডি জাফর ইকবালের মতো এমন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য। কি ভয়ঙ্কর একটা রাষ্ট্রে আমাদের বসবাস। জুলাই সন্ত্রাসীদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল হলো তাদের কর্মকাণ্ডের বিরোধিতা করলেই তাকে হত্যাকারী, ফ্যাসিস্ট বা মানবতা বিরোধী অপরাধী বানিয়ে দেওয়া হয়। তারা নিজেরা সংসদ ভবন, গণভবন, ধানমন্ডি 32, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মাজার, সংখ্যালঘুদের স্থাপনা এসব ধ্বংস করলেও, হামলা করলেও, পুড়িয়ে দিলেও সেটি তাদের বিপ্লব। কিন্তু কেউ তাদের রাজাকার স্লোগানের সমালোচনা করলে সে অপরাধী। তারা মব তৈরি করলে জনতার ক্ষোভ, প্রেশার গ্রুপ, আর অন্য কেউ প্রশ্ন তুললে ফ্যাসিবাদ। তারা বিচার ছাড়াই সামাজিকভাবে মানুষকে দোষী ঘোষণা করলে সেটি ন্যায় বিচার। আর অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাইলে সেটি অপরাধীদের পক্ষ নেওয়া। একে ফ্যাসিবাদ বলা হবে না তো কি বলা হবে বলেন তো? ফ্যাসিবাদ শুধু নির্বাচনে কারচুপি বা বিরোধী দলকে গ্রেপ্তার করার নাম নয়। ফ্যাসিবাদ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে একটি মতাদর্শকে একমাত্র বৈধ সত্ত্বে পরিণত করা। ফ্যাসিবাদ হচ্ছে ইতিহাসের নতুন সরকারি সংস্করণ চাপিয়ে দেওয়া। ফ্যাসিবাদ হচ্ছে ভিন্ন মতকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা এবং আদালতে বিচার শুরুর আগেই প্রচারযন্ত্র দিয়ে অভিযুক্তকে সামাজিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া। মোহাম্মদ জাফর ইকবাল ভুলের ঊর্ধ্বে নন। তার বক্তব্যের সমালোচনা হতে পারে, তার কাজের সমালোচনা হতে পারে, কিন্তু তার অপরাধ প্রমাণ করতে হবে সাক্ষ্য, দলিল, নির্দেশ, যোগাযোগ এবং কার্যকারণ দিয়ে। রাজাকার শব্দে তার ঘৃণা, মুক্তিযুদ্ধের প্রতি তার পক্ষপাত এবং জুলাই সন্ত্রাসীদের বিপ্লবী হিসাবে মেনে নিতে অস্বীকার করা কোনো মানবতা বিরোধী অপরাধ নয়, হতে পারে না। বড়জোর আপনি একে ভিন্ন মত বলে তাকে আপনি খারিজ করতে পারেন, কিন্তু তাকে মানবতা বিরোধী অপরাধে আইসিটিতে নিয়ে বিচার করা, এটা আসলে গায়ের জোরে, পেশি শক্তির জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেই সম্ভব, অন্য কোনোভাবেই সম্ভব নয়। সামান্য একটু আইনের শাসন আছে সে দেশে এই কাজ সম্ভব নয়। তাকে এমনভাবে আসামি করার চেষ্টাটাই আসলে প্রমাণ করছে যে বাংলাদেশে এখন বিচার দিয়ে অপরাধ খোঁজা হচ্ছে না, রাজনৈতিক শত্রু ঠিক করে তার জন্য অপরাধ তৈরি করা হচ্ছে। আজ জাফর ইকবাল, কাল আরেকজন শিক্ষক, লেখক বা সাংবাদিক। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকা করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হবে। সাংবাদিকদের তো মিডিয়া থেকে বেরি করে দেওয়া হয়েছে। অসংখ্য সাংবাদিক এখন কাজহীন, কর্মহীন, বেকার বসে আছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়াবে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। দাঁড়িয়ে গেছে ইতিমধ্যেই। তখন প্রশ্নটি আর শুধু মোহাম্মদ জাফর ইকবালের অপরাধ কি সেটা নয়, সেটা থাকবে না। প্রশ্ন হবে, এই বাংলাদেশে রাজাকার বিরোধী হওয়াটাই কি এখন সবচেয়ে বড় অপরাধ? হুমায়ুন আজাদ তো বলেই গিয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য একসময় মুক্তিযোদ্ধাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেই সময়টা কি এত দ্রুত এসে গেল বাংলাদেশে? জাফর ইকবালরা অন্যায় করেছেন? আপনি বিশ্বাস করেন যে জাফর ইকবালের নির্দেশে কাউকে হত্যা করা হয়েছে বা জাফর ইকবাল কাউকে গিয়ে হত্যা করেছেন? কোনো পাগলেও কি এটা বিশ্বাস করবে? আমার মনে হয় না। জাফর ইকবালের মতো মানুষেরা হত্যা করতে পারে না। মানবতা বিরোধী অপরাধ তো দূরের কথা।
ভালো থাকবেন সবাই।